Hello viewers and my dear students, welcome to our new course. এই ফ্রি কোর্সটি আমি আইএলটিএস বিগিনারদের জন্য শুরু করেছি। মূলত এটি আমাদের প্রথম পর্ব এবং এই পর্বে আমরা পার্টস অফ স্পিচ থেকে শুরু করে একেবারে আরো ডিপ গ্রামার পর্যন্ত আমরা যাব এবং আমরা গ্রামার সম্পর্কে আরো ভালোভাবে জানব। আসলে বাংলাদেশে প্রতিটা স্টুডেন্টই মধ্যে একটা আইএলটিএস এবং ইংলিশ নিয়ে একটা হেসিটেশন কাজ করে। সে যত ভালো স্টুডেন্টই হোক আর যত দুর্বল স্টুডেন্টই হোক, হেজিটেশন সবার মধ্যে কম আর বেশি কাজ করে। কিন্তু কেউ দুর্বল স্টুডেন্ট যারা আছে, বিশেষ করে তাদের জন্য আমার এই পর্বগুলো, কিন্তু তারা এটা ফাইন্ড আউট করতে পারে না তাদের প্রবলেম কোথায়। এই নিয়ে আমি প্রথমে ইন্ট্রোডাকশন পর্বে অনেক কথা বলেছি। তো চলুন আমরা সরাসরি আমাদের প্রবলেমে চলে যাই, যেখান থেকে আমরা আমাদের গ্রামার জার্নি শুরু করতে পারি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি পার্টস অফ স্পিচের একটি শিট খুলে রেখেছি। এখানে পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা ছোটবেলা থেকে স্কুল জীবন থেকে অনেক কিছু আমাদেরকে শিখিয়ে নেওয়া হয়েছে এবং আমরা এই সম্পর্কে অনেক কিছু জানি, কিন্তু তারপরও আমরা ফাইন্ড আউট করতে পারি না কোন পার্টস অফ স্পিচ আবার কখন ব্যবহার হয় বা কোন পার্টস অফ স্পিচের ব্যবহারটা কখন এবং কিভাবে হয়। তো আজকে আমরা এই সম্পর্কেই জানবো। পাশাপাশি আমি আরেকটি কেমব্রিজ আইএলটিএস ভলিউম 5 এর রিডিং প্যাসেজ খুলে রেখেছি। এখান থেকে আমরা রিডিং প্যাসেজ 1টা আমরা এখান থেকে জানবো এবং এই প্যাসেজ অনুসারে আমরা এখান থেকে পার্টস অফ স্পিচ শিখব এবং কোন পার্টস অফ স্পিচ কিভাবে ব্যবহার হয় সেগুলো আমরা জানার চেষ্টা করব। প্রথমে আমরা জেনে নেই পার্টস অফ স্পিচ আইএলটিএস কেন প্রয়োজন, বা পার্টস অফ স্পিচ না জানলে কি আইএলটিএস ভালো করে বোঝা যাবে না। এই জিনিসটা জানার জন্য আমি চ্যাট জিপিটিকেই এই প্রশ্নটা আমি করেছিলাম এবং চ্যাট জিপিটি আমাকে প্রথমেই এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমাকে এখানে কতগুলো আনসার দিয়েছে। আমিও প্রশ্ন করেছিলাম হোয়াই পার্টস অফ স্পিচ ইজ ইম্পর্টেন্ট টু স্টাডি ফর আইএলটিএস। এখানে চ্যাট জিপিটি আমাকে যে আনসারগুলো দিয়েছে সেগুলো হচ্ছে গ্রামার অ্যাকুরেসি, সেন্টেন্স স্ট্রাকচার, ভোকাবুলারি এক্সপেনশন। একে একে আমি সবগুলো এক্সপ্লেন করছি। গ্রামার অ্যাকুরেসি বলতে এখানে সে যেটা বোঝাতে চাইছে যে আমরা যদি গ্রামারটা ভালোভাবে অ্যাকুরেটলি না বুঝি তাহলে আমরা পুরো প্যাসেজটা ভালোভাবে বুঝতে পারবো না। যখন আমরা গ্রামার বুঝতে পারবো তখন আমরা ভাষা বুঝতে পারবো, আর যখন ভাষা বুঝতে পারবো তখন প্যাসেজের কনটেক্সট কি সেটা বুঝতে পারবো। সেন্টেন্স স্ট্রাকচার বোঝা যায় না যদি আমরা পার্টস অফ স্পিচ ভালোভাবে না জানি, কারণ পার্টস অফ স্পিচের সাথে সেন্টেন্স স্ট্রাকচারের একটা সম্পর্ক আছে। ভোকাবুলারি এক্সপেনশন, লার্নিং পার্টস অফ স্পিচ ক্যান এনহ্যান্স ইউর ভোকাবুলারি। অর্থাৎ আপনি যে ভোকাবুলারিটা আপনি জানেন বা অনেক ভোকাবুলারি আপনি জানেন না, সেক্ষেত্রে পার্টস অফ স্পিচ আপনার ভোকাবুলারির অর্থটাকে আরো বেশি অর্থবহ করে তুলবে এবং আপনার বোধগম্য আরো বাড়িয়ে দেবে। রিডিং কম্প্রিহেনশন মানে আপনার যে প্যাসেজটা থাকবে সেটা বোঝার আরো ক্ষমতা আপনাকে বাড়িয়ে দেবে। একইভাবে রাইটিং টাস্ক 1 এবং টাস্ক 2 তে আপনাকে হেল্প করবে। স্পিকিং এর ফ্লুয়েন্সি বাড়িয়ে দেবে। আপনি অনর্গল কথা বলতে পারবেন পার্টস অফ স্পিচ যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন। পার্টস অফ স্পিচ না শিখলে একেবারেই যে আপনি ইংলিশে কথা বলতে পারবেন না বা আইএলটিএস এ পার্টিসিপেট করতে পারবেন, বিষয়টা এরকম না। কিন্তু পার্টস অফ স্পিচ আপনার জার্নিটাকে, বেসিক ইংলিশ জার্নিটাকে আরো অনেক ইজি করে দেবে। পাঞ্চুয়েশন ইউজেস, এখানে আপনি পাঞ্চুয়েশন কোনটা কোন জায়গায় ইউজ করতে হয় সেটা পার্টস অফ স্পিচের সাথে একটা সম্পর্ক আছে। তো গ্রামার যখন আমরা শিখবো তখন আমরা এই জিনিসটাও দেখবো যে প্রত্যেকটা গ্রামার একটা আরেকটির সাথে লিঙ্কড এবং আমরা একটি আরেকটির সাথে যে সম্পর্ক আছে সেই জিনিসটা আমরা ভালোভাবে শিখবো। অ্যাভয়েডিং অ্যাম্বিগুইটি, এখানে অ্যাম্বিগুইটি বলতে যা বোঝানো হয়েছে, চলুন আমরা ডিকশনারি ইউজ করি। আমরা মাঝে মধ্যে ডিকশনারি ইউজ করব এবং ডিকশনারি থেকে আমরা অর্থগুলো জেনে নিব। এখানে অস্পষ্টতা, ব্যর্থতা বা অনিশ্চয়তা বোঝানো হয়েছে। তো অ্যাম্বিগুইটি বলতে অস্পষ্টতা বোঝাচ্ছে। তো অস্পষ্টতা যদি আমাদের পড়ার মধ্যে কোনো কিছু আমরা বুঝতে না পারি, তখন জিনিসটা আমাদের চোখের সামনে একটা অস্পষ্ট ধারণা তৈরি হবে। তো সেই জন্য এই এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমাদের পার্টস অফ স্পিচটা ভালোভাবে শিখতে হবে। ফর্মিং কমপ্লেক্স সেন্টেন্সেস মানে
আমরা যখন আইএলস পড়াশোনা করব, আমরা যখন আরো ডিপে প্যাসেজে যাব, রাইটিং স্কিলে যাব, তখন আমরা দেখতে পারবো অনেক সেন্টেন্সগুলো অনেক কমপ্লেক্স ভাষাতে লেখা। তো কমপ্লেক্স ভাষা যখন থাকবে, মানে জটিল ভাষাগুলো যখন থাকবে, সেগুলো আমরা সহজভাবে বুঝতে পারবো না। কিন্তু পার্শ্ব স্পিচ যখন আমরা ভালোভাবে শিখবো, তখন আমরা জিনিসটা ভালোভাবে ডেমনস্ট্রেট করতে পারবো এবং জিনিসটা আরো সহজ হবে আমাদের বোঝার জন্য। তো এই ৯টি কারণ আমাদেরকে চ্যাটজিপিটি বলছে যে পার্শ্ব স্পিচ আমাদের আইএলটিএস এর জন্য খুবই কাজে লাগতে পারে। তো প্রথমে আমি পার্শ্ব স্পিচ কোনটা কোন কাজে ব্যবহার হয় সেটা একটা খুব 2 মিনিটের মধ্যে আমি খুব সহজে বলে দিই, একটা ওভারভিউ করে দিই। আদারওয়াইজ আমাদের পরবর্তীতে আমরা যখন রিডিং প্যাসেজে যাব, তখন জিনিসটা আমাদেরকে বুঝতে আরো সাহায্য করবে। তো চলুন প্রথমে আমরা নাউন দিয়ে শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছেন বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকেই পার্শ্ব স্পিচ বলে, এটা তো আমরা জানি। প্রথমে আমরা নাউন দিয়ে শুরু করব। নাউন, যে কোনো নামকেই নাউন বলে। যেমন সেটা কোনো মানুষের নাম হতে পারে বা কোনো বস্তুর নাম হতে পারে। এক্ষেত্রে যেমন জন, পেন, কম্পিউটার, স্কাই, ইটিসি। প্রোনাউন, এর নাউন এর পরিবর্তে যা বসে তাই প্রোনাউন, অর্থাৎ হি, সি, ইট, দে, ইউ এগুলো। আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি উদাহরণ সহ, আমরা জিনিসটা আরো ভালো করে বুঝবো। আপনারা না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভার্ব, যে কোনো ভার্ব কাজকেই ভার্ব বলে। যেমন রিড, রাইট, ওয়াক, টক, স্লিপ, ঘুমানো একটি কাজ। অ্যাডজেক্টিভ, যে কোনো বিষয়ের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণকে অ্যাডজেক্টিভ বলে। যেমন অনেস্ট, পাঞ্চুয়াল, ওয়ার্স্ট। এই সমস্ত দোষ, গুণ, অবস্থা, সংখ্যা যেগুলোকে বোঝায় সেগুলোকে অ্যাডজেক্টিভ বলে। সেক্ষেত্রে এখানে 50 এটাও একটা অ্যাডজেক্টিভের অংশ। এখানে তারপরে আমার এখানে অ্যাডভার্ব হবে। আমার এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, আপনারা অ্যাডভার্ব বুঝে নেবেন। ভার্ব এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণকে অ্যাডভার্ব বলে। যেমন ভেরি, কুইকলি, স্মার্টলি, স্লোলি। এই সমস্ত শব্দগুলোকে অ্যাডভার্ব বলে, কারণ এগুলো অ্যাডজেক্টিভের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। মানে অ্যাডজেক্টিভের সাথে লিঙ্কড হয়ে কাজ করে, ভার্বের সাথে লিঙ্কড হয়ে কাজ করে, কারণ অ্যাডভার্ব সবসময় ভার্ব নিয়ে কাজ করে। ভার্বের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। প্রিপোজিশন, নাউন বা প্রোনাউন এর আগে অবস্থাকে প্রিপোজিশন বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রি এবং পজিশন। প্রি মানে পূর্বে, আমরা জানি। পজিশন মানে অবস্থা, মানে পূর্বের অবস্থা। সেক্ষেত্রে অফ, টু, ইন, অন, উইদিন এগুলোকে আমরা প্রিপোজিশন বলতে পারি। কনজাংশন, বাক্যের মধ্যে সংযোগ সৃষ্টি করে, দুইটা বাক্যের মধ্যে যখন লিঙ্কড করে দেয় সেগুলোকে কনজাংশন বলে। আমরা লিঙ্কিং ওয়ার্ডস গ্রামার পড়েছি, লিঙ্কিং ওয়ার্ডস কনজাংশন একই কথা। সেক্ষেত্রে অ্যান্ড, অর, বাট, ইয়েট, নট অনলি বাট অলসো এগুলো কনজাংশনের অংশ। তারপর আছে ইন্টারজেকশন, যে কোনো আবেগসূচক বাক্য, যেমন ও, এলাস, ওয়াও, ও এম জি, ইয়েস। আমরা সাকসেস প্রকাশ করার জন্য বলি ইয়েস। সেক্ষেত্রে এই সমস্ত আবেগসূচক শব্দগুলোই হচ্ছে ইন্টারজেকশন। তো চলুন এখন আমরা আইএলটিএস কেমব্রিজের প্যাসেজে যাই, যেখানে আমরা প্যাসেজটা পড়তে পারি এবং আমরা প্রথম অংশটুকু পড়ব। আপনাদেরকে বলবো আইএলটিএস, এটা আমি আইএলটিএস ভলিউম 5 থেকে এই প্যাসেজটা নিয়েছি। আমি একেবারে বিগিনিং থেকে শুরু করছি। এই জন্য, যেহেতু আমাদের এখানে সব বেশিরভাগ স্টুডেন্ট বিগিনার, সেক্ষেত্রে আমি সহজ একটা প্যাসেজ নিয়েছি যেন সবার বুঝতে সহজ হয়। আস্তে আস্তে আমরা আরো কঠিনের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছেন একটি জনসনস ডিকশনারি নামে একটি প্যাসেজ আছে। সেখানে ফর the century before Johnson's dictionary was published in 1775, there had been concern about the state of the English language. বলতেছে জনসন ডিকশনারি পাবলিশড হয় 1775 সালে এবং এটি ইংলিশ ল্যাঙ্গুয়েজেস একটা স্টেট হিসেবে অবগত হয়ে আছে। মানে এটি ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা স্টেট হিসেবে একটা পরিচিত বহন করছে।
সেক্ষেত্রে এখানে আমরা কোন কোন পার্টস অফ স্পিচ আছে, জনসন এটা একটি নাউন, আমি আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি, এটি একটি নাউন। ডিকশনারি এটিও একটি নাউন, আমি এন লিখে দিচ্ছি, আপনারা বুঝে নেবেন এটি নাউন। তারপর এখানে আরো পার্টস অফ স্পিচ আছে, যেমন এখানে আছে ইনটা হচ্ছে প্রিপোজিশন। There was no standard way of speaking or writing and no agreement as to the best way of bringing some order to the chaos of English spelling. এখানে আমি আরেকটা কথা বলে রাখি, যখন আমরা লম্বা একটা সেন্টেন্স পড়বো তখন পুরোটা লম্বা সেন্টেন্স পড়ে তারপর পুরোটা একেবারে বুঝতে হবে এমন কোনো কথা না। এরকম ধরনের লম্বা বা জটিল সেন্টেন্স থাকলে সেগুলোকে আমরা ভেঙে ভেঙে অর্ধেক করে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের বুঝতে আরো সহজ হবে। সেন্টেন্সটা আমরা আবার পড়ি। There was no standard way of speaking or writing. এখানে যেহেতু একটা অ্যান্ড আছে, এখানে অ্যান্ডটা কনজাংশন হিসেবে ব্যবহার হচ্ছে। আমি আগেই বলেছিলাম লিঙ্কিং ওয়ার্ডস বা কনজাংশন হচ্ছে যে কোনো বাক্যের মধ্যে সংযোগ সৃষ্টি করে দেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড দিয়ে প্রথম বাক্যটি এবং পরের বাক্যটিকে কানেক্ট করে দিল, লিঙ্কড করে দিল। সেক্ষেত্রে অ্যান্ড এর আগের যেই সেন্টেন্সটা, এরকম আপনারাও এই এই সিস্টেমটা অ্যাপ্লাই করবেন। যখন অ্যান্ড এর আগে যখন কোন একটা সেন্টেন্স থাকবে সেটাকে অ্যান্ড পর্যন্ত পড়ে থামবেন, পরে আগে সেটার অর্থ বোঝার চেষ্টা করবেন। অ্যান্ড এর পরে যে বাক্যটা থাকবে, মানে বাকি যে অংশটা, সেটা পরে তার পরবর্তী সময়ে পড়বেন। ওটা পড়ার পরে তারপর সেটা পরে আপনি অর্থ বোঝার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আমরা এন্ড এর পূর্বে যেই অংশটুকু, তার মানে এই অংশটুকু, এটা আমরা এখন পরে এটা অর্থ বোঝার চেষ্টা করব। দেয়ার ওয়াজ নো স্ট্যান্ডার্ড ওয়ে অফ স্পিকিং অর রাইটিং। তার মানে তখন স্পিকিং এবং রাইটিং এর স্ট্যান্ডার্ড কোনো ওয়ে ছিল না, তার মানে ফর্মাল কোনো ওয়ে ছিল না, কোনো উপায় ছিল না। অ্যান্ড নো এগ্রিমেন্ট অ্যাজ টু দ্য বেস্ট ওয়ে অফ ব্রিঙ্গিং সাম অর্ডার টু দ্য chaos অফ ইংলিশ স্পেলিং। এবং ইংরেজি বানান করার জন্য সেটার কোনো স্ট্যান্ডার্ড ওয়ে ছিল না এবং এটার জন্য একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এখানে আমরা ক্যাওস একটা বিশৃঙ্খলা বা অ্যানার্কি এর সিনোনিম হিসেবে দেখতে পারি। সেক্ষেত্রে এটা ক্যাওসটা একটা নাউন। এখানে আমরা ক্যাওসের অর্থটা আমরা জেনে নিই। এই যে ক্যাওস মানে বিশৃঙ্খলা বা চরম বিশৃঙ্খলা, এরকম বোঝাচ্ছে আর কি। তো সেক্ষেত্রে ক্যাওসের অর্থটা আমরা জানলাম। এভাবে আমরা পড়তে গিয়ে যখন কোনো কিছু কঠিন শব্দের অর্থ পাবো, ভোকাবুলারি, এবং সেগুলো যদি আমরা না বুঝি, সেগুলো আমরা সাথে সাথে ডিকশনারি দেখে সেগুলো অর্থগুলো বোঝার চেষ্টা করবো। আপনারাও পড়ার সময় সাথে একটা ডিকশনারি রাখবেন, সেটা ফোন হতে পারে বা ফিজিক্যাল ডিকশনারি বই হতে পারে। তো এই হচ্ছে আমাদের প্রথম প্যাসেজের অংশটুকু আমরা পড়লাম এবং এখান থেকে আমরা নাউন প্রনাউন বের করার চেষ্টা করলাম, মানে পার্টস অফ স্পিচ। এইখানে একটা অংশ আছে, ডক্টর জনসন প্রোভাইডেড দ্য সলিউশন। ডক্টর জনসন তখন এই সমস্যার সমাধান দিয়েছিল। এই যে প্রোভাইডেড কথাটা, আমি এটা রিলোড করি আপনাদের বোঝার স্বার্থে। এই যে প্রোভাইডেড যে কথাটা, এটা কিন্তু একটা ভার্ব। এটা ভার্বের পাস্ট ফর্মে আছে, আমরা ধীরে ধীরে টেন্স সম্পর্কেও জানবো। তো এটা পাস্ট ফর্মে আছে, বাট স্টিল এটা একটা ভার্ব। ডক্টর জনসন প্রোভাইডেড দ্য সলিউশন, সেক্ষেত্রে প্রোভাইডেড হচ্ছে একটি ভার্ব। শুধু ভি লিখলাম, আপনারা বুঝে নেবেন এটি ভার্ব। ওকে, আমি লিখে দেই। তো প্রোভাইড মানে হচ্ছে কোনো কিছু যোগান দেওয়া বা দেওয়া। আমরা আবার ডিকশনারি দেখতে পারি। মূল শব্দটা হচ্ছে প্রোভাইড, এই যে প্রদান করা বা যোগান দেওয়া।
মানে ডক্টর জনসন তখন এই সমস্যার সমাধান প্রদান করেছিল, সমস্যার সমাধান দিয়েছিল। তো এইভাবে আমরা পার্টস অফ স্পিচ বুঝতে পারি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, যদি আপনাদের কারো বুঝতে কোথাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানান, এবং এই পার্টস অফ স্পিচটা আমি আরও কন্টিনিউ করব কিনা সেটাও আমাকে কমেন্ট বক্সে জানান, এবং আপনাদের কোন জায়গায় বুঝতে সমস্যা হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানান, যেন আমি জিনিসটা ওই অনুসারে যেন আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি। তো দেখা হবে পরের ভিডিওতে, আই মিন পার্ট 2-তে। সি ইউ।